ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব আশফাকুর রহমান, গণতন্ত্র রক্ষায় ভারতের নৈতিক সমর্থন প্রয়োজন বলছেন খন্দকার মাহবুব হোসেন, এবং ভারত কিছুটা বাংলাদেশের পক্ষেই আছে বলে মনে হচ্ছে অনেকখানি ধরেই। কোন ব্যাপারে? এই যে ইলেকশনের ব্যাপারে? ইলেকশনের ব্যাপারে হ্যাঁ, ডেফিনেটলি ওই ভারত তো প্রথম থেকেই সাপোর্ট করেছে এই ইলেকশন। এবং কংগ্রেস সরকার যাওয়ার পরে মোদী সরকারও হ্যাঁ হ্যাঁ মোদী সরকারও করছে। মোদী সরকার কতটা করছে আমি আই এম নট ভেরি শিওর, 100% শিওর এখনো হতে পারছি না আমি। দেখেন, আমাদের সাথে ইন্ডিয়ার রিলেশনশিপটা এটা হলো সমুদ্র ঢেউর মতন, মানে আসে বড় করে আবার আবার ভাটা পড়ে আবার আসে। এই যে আমাদের এই ফরেন মিনিস্টার গেলেন দিল্লিতে, এই যে আপনার জয়েন্ট স্টেটমেন্টে যা আমরা দেখলাম, কিছুই পেলাম না তো। আমি জানি না এবারে নিউ ইয়র্কে কবে যেন মিটিং হবে আমাদের প্রাইম মিনিস্টারের সাথে, 27 তারিখে, তখন কোনো ডিক্লেয়ার করবেন কি না তিস্তার উপরে আর এলবি এর উপরে। কিন্তু এটা একটা প্যাথেটিক। আপনি যদি দেখেন এক্সচেঞ্জ যেটা হয়েছে, একটা সেন্টেন্স বলেছে যে হ্যাঁ এটা করলে খুব ভালো হবে। এই এই যে আশ্বাসটা দেওয়া, নাথিং এলস। একটা টাইম লাইন নাই, একটা কতদূর প্রোগ্রেস হয়েছে নাই। হোয়াট ইজ দিস? হোয়াট কাইন্ড অফ ফ্রেন্ডশিপ ইজ দিস? এইখানে যে বলতেছে যে এই সরকারকে সাপোর্ট করছে, আপনার যে প্রশ্নটা যে ভারত তো সরকারকে সাপোর্ট করছে, ইয়েস, বাট হোয়াট অ্যাবাউট দি সাবস্ট্যান্টিভ থিং? আজকে যদি ভারত এলবিএ দিয়ে দিত, আপনি দেখতেন বাংলাদেশে কিন্তু ঢাকার রাস্তায়, অন্যান্য মফস্বল টাউনের রাস্তায় মানুষগুলো কিন্তু সেলিব্রেট করতো যে আমাদের একটা বন্ধু দিয়েছি। কিন্তু এটা 74-এ হওয়ার কথা ছিল। সো জিনিসটা ঠিক একটা খুব একটা কনফিউশনের মধ্যে রাখছে ইন্ডিয়া আমাদেরকে। ভারত তো বাংলাদেশকে পলিটিক্যাল রেটরিক দিয়ে খুশি রাখতে পারতেছে। জনাব রাশেদ আহমেদ চৌধুরী, আপনি যদি কিছু বলতেন। তবুও বিএনপির পক্ষ থেকে বা বিরোধী দল থেকে বলা হচ্ছে যে গণতন্ত্র রক্ষায় ভারতের নৈতিক সমর্থন প্রয়োজন। আমি জানি না এটা বিএনপি কি বলেছে, কিন্তু আমি যে জানি ডিপ্লোমেট হিসাবে যে প্রত্যেক দেশ নিজের জাতীয় স্বার্থ দেখে। এবং আমি ইলেকশনের পরে বলেছিলাম, যখন বিএনপিতে কিছু এরা বললেন যে আজকে আসছে, মোদি আসছে দেখে তারা এখন সাপোর্ট দেবে, কিন্তু ইন্ডিয়াকে যারা ওয়াচ করছে, আমি ইন্ডিয়াতে ছিলাম, জানে ইন্ডিয়া ওরকম বাংলাদেশের মতো ওই পার্টি চেঞ্জ হলে তাদের হয় না। তাদের হচ্ছে জাতীয় স্বার্থ। যে পার্টি ইন্ডিয়ার সঙ্গে ম্যাক্সিমাম কনসেশন দেবে সেই পার্টিকে ইন্ডিয়া সাপোর্ট করবে। সো ইন্ডিয়া ইজ ইন্টারন্যাশনাল ইন্টারেস্ট ফার্স্ট অ্যান্ড লাস্ট। এছাড়া যে সাউথ ব্লকটা অসম্ভব, তার সঙ্গে নেগোসিয়েশনে যদি যায়, আমাদের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়, সেখানে আপনার নেগোসিয়েট করতে হলে সাউথ ব্লকের সঙ্গে অনেক কঠিন এক্সপিরিয়েন্স লাগে। এবং আপনার একটা জিনিস আমাদেরকে জাতীয় এক সময় এসে গেছে বোঝার জন্য যে এই যে ইলেকশনের কথা, মোদি সাহেব কতটুকু করবে। উনি চাচ্ছেন উন্নয়ন, চাচ্ছেন উনি চায়নার সঙ্গে যেভাবে ওপেনিং করলেন, যেভাবে আপনার জাপানের সঙ্গে গেলেন, বাংলাদেশকে উনি চাবেন যে বাংলাদেশে একটা শান্তিপূর্ণ একটা স্টেবল দেশ হোক, এটা ইন্ডিয়ার ইন্টারেস্টে। কিন্তু আপনি দেখেন এই যে প্রধানমন্ত্রীর যে অ্যাপয়েন্টমেন্ট প্রোগ্রামগুলো দেখেন, ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার ছাড়া বেলারুস আর ছোট দিয়ে একটা দেশের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট, এটা থেকে আপনি ইন্ডিকেশন পেতে পারেন যে আমার দুঃখ লাগে অ্যাজ এ বাংলাদেশি। এটা এখানে কোনো পার্টির ব্যাপার না। আমি আশা করব মাই প্রাইম মিনিস্টার শুড মিট দি টপ পিপল ইন দ্য ওয়েস্টার্ন ডেমোক্রেসিজ অ্যান্ড আদার কান্ট্রিজ ইনক্লুডিং রাশিয়া। হ্যাঁ, জান, কিন্তু আপনি যে এই অ্যাপয়েন্টমেন্ট দেখে বুঝতে পারেন যে আমরা ডিপ্লোম্যাটিক্যালি কতটুকু আইসোলেটেড হয়ে গেছি। আমরা ডিপ্লোম্যাটিক্যালি আসলেই কতটা আইসোলেটেড, জনাব মোহাম্মদ জমির, আপনি যদি একটু বলতেন। না, আমি এখানে আরেকটা জিনিস করবো। উনি নিজে পোস্টেড ছিলেন কলকাতায়। এখানে এই যে এলবি এর কথা আশফাক বলছিল, এবং অবশ্যই সাধারণত আমরা সবাই আশা করি যে আরো প্রোঅ্যাক্টিভলি মোদি সরকার আমাদেরকে এলবি এর ব্যাপারে বলবে, সহযোগিতা করছি আমরা। তিস্তার কথা, ফেনী নদীর পানি বন্টনের কথা, প্যারা ট্যারিফ, নন ট্যারিফ ব্যারিয়ার, সেগুলো সরানোর ব্যাপারে। কিন্তু আপনি যদি তিস্তা এবং ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টের কথা আলাদা করে চিন্তা করেন, সেটা হচ্ছে এটা বিরোধিতা করার কারণেই কিন্তু মমতা লোকসভা নির্বাচনে 40-এর কাছাকাছি সে সিট পেয়েছে। একটা আলাদা একটা কাঠামো তৈরি করেছে যে আমি তোমাদের কথা চিন্তা করে আমি বিরোধিতা করছি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিছুদিন পরে বিধানসভা ইলেকশন হবে। সেক্ষেত্রে আমি মনে করি না উনি কোনো কারণে নরম হয়ে উনি বলবেন, মমতা, যে ঠিক আছে আমি একমত, তিস্তার পানি বন্টন চুক্তিতে আমার কোনো আপত্তি নেই, কিংবা ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টে আমার আপত্তি নেই। ওরা করবে না।
এইটুকু আমরা পড়েছি এবং জানি যে দিল্লির থেকে কিছু লোকজন গেছেন এবং কলকাতায় গিয়ে কিছু কথাবার্তা বলেছে। এছাড়াও আরেকটা জিনিস প্রেশার জেনারেট করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে সিবিআই থেকে কিছু ইনভেস্টিগেশন শুরু হয়েছে অ্যাবাউট সার্টেন পলিটিক্যাল ফিগার্স ইন ওয়েস্ট বেঙ্গল, চাপ সৃষ্টির একটা ইয়ে। আমি মনে করছি না যে অতি সহসা মোদী সরকার তারা সরাসরি বলবে যে আমরা তোমাদের এলবিএ ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট এতদিনের মধ্যে করে ফেলবো, একটা তারিখ ঘোষণা করে, কিংবা আমাদের তিস্তা পানির বন্টন এতদিনের মধ্যে করে ফেলবো। এটা আমার মনে হয় না অতীব শীঘ্রই এটা হবে। তবে ওরা যেটা করবে সেটা হচ্ছে যে প্যারাট্যারিফ, নন ট্যারিফ ব্যারিয়ার্স এন্ড সেন্সিটিভ লিস্ট যেটা আছে সেটার ব্যাপারে সেখানে সাউথ ব্লক সাধারণত, যেটা উনি বলছিলেন সাউথ ব্লক, এবং উনি হচ্ছে সাউথ ব্লকই গন্ডগোলটা বেশি করে। বিউরোক্রেটিক, সেই বিউরোক্রেটিক স্ট্রাকচারটা কি করে চেঞ্জ করা যায়, অ্যাডাপ্টেশন করা যায়, সেটা নিয়ে তারা একটু প্রেসারে। ওইভাবে অন্য বিষয় আছে যে এখানে বাংলাদেশের সবচেয়ে খ্যাতিমান 3 জন কূটনীতিবিদ বসে আছেন, অন্যতম। বাংলাদেশ কূটনীতির ক্ষেত্রে গত 43 বছরে কতটা সাফল্য দেখাতে পেরেছে এই আন্তর্জাতিক বা দ্বিপাক্ষিক সম্পর্কগুলি, আপনার বিশ্লেষণ? আমি আন্তর্জাতিক সম্পর্কের একজন নগণ্য ছাত্র হিসেবে আমি অত্যন্ত মানে খুব দুঃখের সাথে লক্ষ্য করেছি সাম্প্রতিক কালে আমাদের এই নেগোসিয়েশন, খুব একটা এফেক্টিভ নেগোসিয়েশন আমরা দেখতে পাইনি কখনো। বিশেষ করে ভারতের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় আমাদের অবস্থান অত্যন্ত অত্যন্ত দুর্বল। আমরা খুব যুক্তি সহকারে এবং খুব কঠোরভাবে আমরা আমাদের যুক্তিগুলো, এর কারণটি কি রাজনীতি নাকি আমাদের কূটনীতিক সামর্থ্যের অভাব? এটা কিছুটা রাজনীতি, এটা তো অস্বীকার করা যাবে না। রাজনৈতিক চাপে আমাদের কূটনীতিকরা থাকেন, যেটা হয়তো অতীতে প্রথম দিকে যারা আমাদের একদম সিনিয়র 3 জন কূটনীতিক যখন ফরেন মিনিস্ট্রিতে ছিলেন, তারা যখন নীতি নির্ধারণের প্রক্রিয়ায় অংশ নিয়েছেন, তখন যে পরিস্থিতি ছিল এবং আজকের পরিস্থিতি আমার মনে হয় না এক। আজকের পরিস্থিতিতে রাজনৈতিক চাপটা আরও বেশি, এবং সেক্ষেত্রে কখনো কখনো আমাদের কূটনীতিকরা চাপের কাছে আত্মসমর্পণ করেন। এটা হলো একটা দিক। দ্বিতীয় হচ্ছে যে আমাদের যে ক্যাপাবিলিটি, নেগোসিয়েশন যে ক্যাপাবিলিটি, এখানেও আমার মনে হয় একটা দুর্বলতা আছে, প্রশিক্ষণের অভাব আছে, অনেকগুলো দুর্বলতাগুলো আছে, যে দুর্বলতাগুলো আমাদের কূটনীতিক সম্প্রদায়কে দক্ষ কূটনীতি হিসেবে গড়ে তুলতে পারেনি। জমির সাহেব কিছুক্ষণ আগে বলছিলেন তার অভিজ্ঞতার কথা। তিনি একাধিকবার বিভিন্ন টিমে তিনি সিনিয়র পর্যায়ে জাতিসংঘের টিম পর্যন্ত তিনি ড্রাফটিংয়ে কাজ করেছেন। কিন্তু এখন কি আমরা সেরকম একজন কূটনীতিককে পাবো যারা এই কন্ট্রিবিউশনটা রাখতে পারছেন? আমরা খুব এখানে আমাদের একটা ব্যর্থতা বোধহয় আছে। আমার মনে হয় যে জনাব আশফাকুর রহমান নিশ্চয়ই বলুন, আমরা একটি বিরতি নিয়ে ফিরবো এবং কূটনীতিক সাফল্য নিয়েই আমরা আসলে বা এর পেরিমিটারগুলি নিয়ে আমরা আসলে আলোচনা করবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি।